প্রেম তিশা পর্ব সংখ্যা 42। লেখনীতে ইসরাত জাহান জেরিন। ভোর তখন পুরোপুরি হয়নি। আকাশের গায়ে ফিকে ধূসর মেঘের ওপর প্রথম সূর্যের কোমল ছোঁয়া পড়েছে। দিগন্তের সমুদ্র যেন এখনো ঘুমিয়ে আছে। ঢেউ এসে ফিরে যায়, আবারও আসে, যেন সে নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। সবকিছু কেমন যেন ধোয়াটে। হাওয়া, আলো, বালির ওপর ছড়ানো ছায়া, এমনকি মানুষের মুখও। তৃষা হালকা নীল শার্টটা কাঁধের ওপর জড়িয়ে বালির ওপর বসে আছে। তার চোখে নিচে কালচে ক্লান্তি, তবু আজকে সে নরম দেখাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করেছিল, তবে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখলো। তারপর আর ঘুম এলো না। নিজেকেও ঘুমাতে পারেনি, প্রেমকেও জাগিয়ে রাখলো। তৃষার সামনে কফির মগ ধোয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে দূরে দূরে কোথাও কিছু। সমুদ্রের কিনারায় একাকী দাঁড়িয়ে আছে প্রেম। কালো টি শার্ট, ভেজা পায়ে ছাপ, একটা পুরনো ক্যামেরা। তৃষা তাকাতেই প্রেম ঝুঁকে ক্যামেরায় কিছু ছবি ক্লিক করলো। তারপর হঠাৎ ফিরে তাকায়। দৃষ্টি জোড়া তৃষার চোখে ধাক্কা খায়। তৃষা হাসে না, শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটু নড়াচড়া। প্রেমের ঠোঁটে উঠে এসেছে তাও একটা অদ্ভুত হাসি। ধীরে ধীরে প্রেম এগিয়ে আসে। বালির হাঁটার শব্দটা যেন কোমল করে দিচ্ছে প্রতিবার। সে এসে তৃষার পাশে বসে। একটু নীরবতা এবং ঢেউয়ের শব্দ আর কফির ধোয়া গন্ধ। তৃষা প্রেমকে বলল, এখানে সকালটা অন্যরকম লাগছে। প্রেম তাকাতেই শুধু হালকা স্বরে বলল, কারণ সূর্য এখনো জানে না তুমি জেগে উঠেছ। তৃষা হেসে ফেললো। সবসময় এমন কথা বলেন কেন? কারণ সাধারণ সকাল তো আর তোমার সঙ্গে মানায় না। তৃষা কিছু বলল না, কফির কাপটা তুলে নিল আর মুখে চাপে ধরল। একটা মৃদু হাওয়ায় এসে তৃষার চুলগুলো উড়িয়ে দিল। এক ঝলকা কফির গন্ধ আর সমুদ্রের নোনতা হাওয়া মিশে যেন গেছে তার সাথে। আলো পড়েছে তৃষার গাল বেয়ে, চোখ এখনো এলোমেলো আলোর ঝিলিক। প্রেম সেই আলো দেখতে দেখতেই বলল, তোমার মুখে সূর্যের আলো পড়তেই মনে হলো আজকের সকালটা তোমার সৌন্দর্য ধরে গান গাইছে। তৃষা হাসলো। আপনি আবার বাকিক হয়ে গেলেন? না, সত্যি বলছি। তৃষা আর কিছু বলল না, গভীরভাবে তাকালো। তার চোখে কিছু যেন জমে আছে, যা বলা হয়নি কখনো। তবুও প্রেম বুঝে যায়, কারণ তার এই নীরবতার সবচেয়ে জোরালো উচ্চারণ। বলে প্রেম এভাবেই কেটে যায়। দুইজন চুপচাপ বসে আছে, কেউ কিছু বলছে না। তৃষা কফি শেষ চুমুক দেয়, তারপর কাপটা বালিশের ওপর রাখলো। বালিতে আঙ্গুল দিয়ে একটা নাম লিখলো, প্রেম। তারপর ঢেউ এসে মুছে দিয়ে গেল সেটা। প্রেম একটু হেসে বলল, তুমি জানো নামটা মুছে গেল সমুদ্র যেটা ধরে রাখে তুমি থেকে সেই যোগ করলো। তুমি তো কখনো ভেবেছ ভালোবাসা হয়তো সূর্যোদয়ের মতো? শুরুটা নিঃশব্দ, আগামের মতো একরাশ কুয়াশা, তারপর আস্তে আস্তে সবকিছু দৃশ্যমান হয়ে ওঠে। তৃষা চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলল, হয়তো তাই, হয়তো সেই কুয়াশার ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তৃষা তাকাতেই যেন দিগন্ত থেকে সূর্য এখন পুরোপুরি উঠে গেছে। আলো ছড়িয়ে পড়েছে সাগরের ঢেউয়ে বালির ওপর তাদের মুখে। তবুও তৃষার মনে হয় সকালটা এখন অর্ধেক জেগে আছে। প্রেমের হাত আলতো করে তৃষার হাত ছুঁয়ে যায়। তৃষা চমকে ওঠে, বলে, কেবল আঙুলের ভেতর আঙুল মিলিয়ে নেয়। তাদের হাতের ফাঁকে জমে থাকা নরম উষ্ণতা যেন পুরো সকালটাকেই জাগিয়ে দেয়। তৃষা বলে, যদি কখনো একই মুহূর্ত ভুলে যাই। প্রেম শান্ত গলায় বলে, তাহলে চোখ বন্ধ করবে, দেখবে মুহূর্তেই ফিরে এসেছে। তৃষা চুপ করে থাকলো। তারপর মুখে সূর্যের আলো, চোখে সাগরের প্রতিফলন, সবকিছু দূর থেকে ছোট নৌকার মতো ভেসে যাচ্ছে। ঢেউয়ের ফেনা বাতাসে উড়ে যাচ্ছে এমন। প্রেম হঠাৎ ক্যামেরা তোলে, ক্লিক করে মুহূর্তেই চিরকালের জন্য বন্দি করে ফেলে তৃষার এক যুগান্তরী ছবি। তৃষা বলল, ছবি তুললে? হ্যাঁ, কারণ সময় থামানো যায় না, কিন্তু তার ছায়া ধরে রাখা যায়। তৃষা তার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, কুয়াশার গর্জনে। সবকিছু মিলেমিশে এক অদ্ভুত লহমা তৈরি করে। সূর্য এখন উঁচুতে, তবুও চারপাশটা যেন এখনো সেই প্রথম আলোর মায়ার মতোই রয়ে গেছে। প্রেম তার হাত ধরে বলল, চলো একটু হেঁটে আসি। তৃষা বলল, হাঁটবো কোথায়? যেদিকে সূর্য গেছে। তারা হাঁটতে লাগলো একই সাথে। তাদের পায়ের নিচে বালি, ওপরের পথে
আর আছে ছায়া, দুজনেই একটার ভেতর আরেকটা। তৃষা এবার পেছনে তাকায়, ওইখানে বালির ওপর হালকানো কিছু তারা হাঁটছিল বালুর ওপর, তাদের পায়ের নিচে বালির ওপর যেমন ছায়া, দুজনের একই সাথে, একটাই ভেতরে আরেকটা। তৃষা এবার পেছনে তাকায়, ওইখানে বালির ওপর এখনো হালকা হয়ে লেখা আছে তাদের নামের ভাঙা অক্ষর। ঢেউ এসে মুছে গেছে কিছুটা। তৃষা শক্ত করে প্রেমের হাতটা ধরে কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটলো। হঠাৎ কি ভেবে যেন জিজ্ঞেস করলো, আমাকে ছেড়ে থাকতে পারবেন? তৃষার কথায় প্রেম তৃষার কপালে চুমু দিয়ে গুনগুনিয়ে গানের স্বরে বলে, কঠিন তোমাকে ছাড়া একটা দিন, কাটানো এক রাত, বাড়ানো দুহাত, হয়ে যাও আজ বাধাহীন। সকাল শেষ হতেই দুপুর গড়িয়ে এসেছে, আকাশে সাদা তখন সোনালি আলোর বিস্তার, সূর্য মাথার ওপরে, কিন্তু বাতাসে লবণ মিশ্রিত একটা ঠান্ডা ছোঁয়া রয়ে গেছে। সমুদ্র তখন তেজ উঠেছে সম্পূর্ণ। তৃষা হাঁটু ছেড়ে উঠে বসে বলে বালুর ওপর, তার পাশে প্রেম বালু দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। তৃষা হাসছে, আপনি পুরোই বাচ্চা। প্রেম চোখ না তুলেই বলল, না, তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা। তৃষা হেসে ফেললো, হাতের মুঠোয় ভেজা বালু সে তার প্রেমের মাথায় ছুঁয়ে দিল। প্রেম আবার অবাক হয়ে চুল থেকে বালু ঝাড়াতে ঝাড়াতে বলে, ও যুদ্ধ চাও বুঝি? হ্যাঁ, এখন যুদ্ধ। প্রেম মুঠো ভর্তি বালু নিয়ে তৃষার দিকে দৌড়ে এলো। প্রেম তার পিছে ছুটছে আর সে আগে। এবার ধরতে পারলে ফেরার সময় দাদার জন্য বংশধর নিয়ে ফিরবো। তৃষার বাচ্চা ধরে তো দেখান মিস্টার হাইব্রিড করলা, শালির ঘরের বউ। থাম। তৃষা থামলো না, দৌড়াতে দৌড়াতে পেছন ফিরল, তারপর গতি বাড়িয়ে খিলখিলিয়ে উঠলো। ওইদিকে অঙ্কুর আর শিমলা বালুর ঘর বানাতে ব্যস্ত। অঙ্কুরের মাথায় রোদ পড়েছে, ঘাম গড়িয়ে পড়ছে গা বেয়ে, তবুও যেন সে অমনোযোগী। বালুতে কাঠ গেথে ছোট্ট ছোট্ট ঘর তুলছে। শিমলা একটা নারকেল পাতা এনে সাজাচ্ছে বালুর ঘর, আর হাসি হাসি করে বলছে, এই ঘরে আমরা থাকতে পারি যদি পাশে থাকো তুমি। অঙ্কুর চুপচাপ হাসি থামিয়ে শিমলার দিকে তাকায়, তার চোখে সোনালি আলো, রোদ পড়েছে গলায় একরাশ। অঙ্কুর ধীরে বলল, তাহলে ঘরটা ভাঙতে হবে না। শিমলা বলল, ঢেউ তো তুমি আসবে, আসুক, আমি আবার বানাবো। তাদের কথা শুনে দূর থেকে প্রেম মুখ বাঁকিয়ে বলল, শালা, ঘর বানানো বাদ দিয়া তোর ভাবিরে খোঁজ, তোর ভাবিরে বোঝা। বংশের বাতি শালির জন্য জ্বালাইতে পারতাছি না, বারবার সুইচ অফ করে দিতেছে। শালির ঘরের বউয়ের জন্য ওপরে বসে বসে বাচ্চাগুলো আমায় অভিশাপ দিচ্ছে। প্রেমের কথা শুনে সবাই হেসে ফেলে। হাসির ঢেউ যেন এসে ঘরটাকে আরো প্রশস্তভাবে ভেঙে দিল। তা দেখে শিমলা বলল, দেখলে? অঙ্কুর শান্তভাবে বলল, ঘর ভাঙলেও হাতটা তো এখনো ধরে আছি। শিমলা মৃদু এসে মাথা নিচু করলো, তুমি ঘর বানাও, ঘর ভর্তি তোমার বাচ্চার জন্য তো আমার দায়িত্ব। সে কথা শুনে দূর থেকে দাঁড়িয়ে তৃষা প্রেম মুখ বাঁকিয়ে বলল। তৃষা পা ধোয়া লিকুইড খেয়ে কিছু শেখ। শালির ঘরের বউ তৃষা মুখ বাঁকিয়ে পুনরায় একটা দৌড় দিল। অব্র আর আয়শা একটু দূরেই দাঁড়িয়েছিল, দুজনেই পানিতে, একেবারে অল্প পানিতে, হাঁটুতে তারা মৃদু কিনারায় বসে জলে। বাতাসে আয়শা চলে উঠছে, সমুদ্রের ফেনা আর হাঁটুর কাছে জল যেন ছুঁয়ে যাচ্ছে বারংবার। অব্র হাত ছুঁয়ে দিয়ে বলে, ভয় লাগছে না? সমুদ্রকে ভয় নেই, কিন্তু তোমার চুপ থাকাকে ভয় পাই। অব্র কিছু বলল না, দূরে তাকিয়ে আছে ঢেউয়ের দিকে। সূর্যের আলো ভেঙে ঝিমঝিম করছে। তারপর ধীরে বলল, চুপ থাকলে যদি তোমার চোখ আমার কথা শুনে, তাহলে আমি বারংবারই শুনতে চাই। আয়েশা তার হাত বাড়িয়ে চেপে ধরল। তাদের চারপাশে নোনা জল, গাংচিল উঠছে মাথার উপর। আয়েশা অব্রের দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি, তাহলে আরো 4টা বিয়ে করতে দাও, প্রমাণ চাই আমার। আয়েশা রেগে মেকে একেবারে সে কথা শুনে খেপে উঠলো, বলল, সরকারের বাচ্চা, তোর খাবারে থুতু দিব, লুঙ্গিতে তেলাপোকা ছাড়বো, রাতে বাথরুমে শোয়াবো, এই ঘরণী মাফ চাইবো, আর ভুলভাল কথা মুখেও আনবো না। অব্রের কথা শুনে পাশ থেকে ফরাজ বলল, ছোট লোক মানুষের সঙ্গে ছোট লোকই কারবারই হবে। দাঁড়া ভাই, এবার ঝামেলার সঙ্গে তোর একটা সেটিং করিয়ে ছাড়বো।
ভাই পেছনে আমার গুলি মারবেন বন্দুক ঢুকিয়ে, তারপর এইসব বলবেন। ফারাজ মুখ বাঁকিয়ে চিত্রের কাছে চলে গেল। ফারাজের চোখে সানগ্লাস, শরীরে সমুদ্রের জল টলমল। সে খালি গায়ে সমুদ্রের জলে নেমেছে। চারপাশে কত মানুষ ফারাজের শরীরের দিকে তাকিয়ে আছে। চিত্রার খুব রাগ হচ্ছে। বেহায়া লোক, আর এইসব হচ্ছে বেহায়া মেয়ে লোক, বিবাহিত পুরুষের দিকে নজর দেয়। মন তো চায় জলে চুবিয়ে মেরে ফেলতে। এই হয়েছে, অনেক ভিজেছেন, উঠে পড়ুন তো এবার। আরে আগুন সুন্দরী, এখনো আবার সুরক্ষা বস্ত্র ভিজেনি, আর তুমি বলতেছো অনেক হয়েছে উঠে আসতে। আর ভেজানোর দরকার নেই, উঠুন। মেয়ে মানুষ আপনাকে ন্যাংটা করে দেখছে, আমার চালাম করছে, তাড়াতাড়ি উঠুন। হা করে তাকিয়ে আছে এসব শুনে। আমার দেখতে খুব ভালো লাগছে তাই না? তোর শালি কোন শালি নজর দেয়? ওরা কি জানে না দুনিয়ায় সব নারী আব্বা লাগি আমি, খালি আমার বইয়ের স্বামী। বইয়ের স্বামী তো হবে নই, নানা তো আর নয়। এখন ঢং বাদ দিয়ে উঠে আসুন। ফারাজ উঠে সে চিত্রার কাছে বসে। চলো রুমে যাই, গরম গরম লাগছে। গরম লাগলে কি করি না জানি না। ছি, আপনি এত মানুষের সামনে সব কথা বলছেন। ফারাজ অসহায়ের মতো তাকালো চিত্রার দিকে, বলল, গরম লাগলে এসির বাতাস খাই, সেটাই বলেছি। উফ, ওইটা আমিও না। আবুলের নাতি, জাগিয়া সমুদ্রের নোনা জল কিয়া কালামাইট পরিষ্কার কর, সাদা বানাই আন। রাতে সমুদ্রটা নিঃশব্দ ভাষা, দিনের চিৎকার থেমে গেল। যখন ঢেউয়ের গর্জন আর বাতাসের গুঞ্জন একমাত্র শব্দ হয়ে গেল, তখন সমুদ্র ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করলো। রাতে কক্সবাজারে আজ থেমে থাকতেই শুরু করেছে তৃষা, সাথে প্রেম। চাঁদের আলো যেন এসেছে সমুদ্রের ঢেউয়ে। ঢেউয়ের সাথে রূপালী ফেনা ঝিলমিল করছে চোখের প্রতিচ্ছবি। তার চারপাশে ফুল, মালা, সারি সারি মোমবাতি, নরম আলো জলজল করছে। বাতাসে মিশে আছে সমুদ্রের আলো। তারা নরম সাদা পোশাকে বাতাসে দোল করছে। পিমরোজ ফুলের জুয়েলারি তাকে পরানো হয়েছে, তাতে খুব দারুণ লাগছে তাকে। মনটা যদিও খারাপ, কারণ চিত্রসহ বাকিরা চলে গেছে। তারা আরো 2 দিন থেকে যাবে। সুন্দর সময় কত জলদি ফুরিয়ে যায় তাই না? ঠিক তখনই টেবিলের অপর পাশ থেকে প্রেমের দিকে তাকায়। প্রেম চোখ তুলে তাকায় তার দিকে, নজর সরিয়ে ফেলে তৃষাকে কোন অংশে ডিজনি প্রিন্সেসের থেকেও কম লাগছে না। তৃষা প্রেমের দিকে তাকায়। সাদা শার্টের ওপর হালকা ধূসর ব্লেজার, হাতে ঘড়ি, দারুণ লাগছে মানুষটিকে। প্রেম তার ঠোঁটের ওপর কোণে কোণে নরম হাসি জমে আছে। প্রেম চেয়ার টেনে বলল, মাই লেডি। তৃষা হেসে বসলো। বাতাসে মোমে শিখা কেঁপে উঠছে। টেবিলে সামুদ্রিক খাবার, হালকা সালাদ আর একজোড়া ওয়াইন গ্লাস। কোনো কিছু অতিরিক্ত নেই, শুধু আন্তরিকতা, যেন তাদের ভালোবাসা। তৃষা বলল, এই জায়গাটা স্বপ্নের মতো। প্রেম মৃদু হাসলো। স্বপ্ন না হলেও তো ভালোবাসো কেমন করে? প্রেম তৃষার খাবার সার্ভ করতে বলল, এই তুমি পেট ভরে খাবে, তারপর আমার পালা। মানে? কিছু না, খাও। আপনি খাবেন না? খাওয়ার জন্যই তো এত আয়োজন। ঢেউ ছন্দে ডিনারে এগিয়ে চলেছে। পাশে 2 জন লোক ভায়োলিন বাজাচ্ছে। চারপাশে সাজানো হয়েছে হলুদ বাতি দিয়ে, কি দারুণ লাগছে। ডিনার শেষে প্রেম উঠে দাঁড়ালো। দূরে বালির ওপর রাখা ছোট্ট পিয়ানো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, পাশে সারি সারি মোমবাতি। সে বাতি তৃষার দিকে তাকিয়ে বলল, আজ তোমার জন্য কিছু বাজাবো? তৃষা হালকা অবাক হয়। তুমি পিয়ানো বাজাও? প্রেম বলে, এই তো এখানেই, এমনি শেখা। সে পিয়ানোর সামনে বসলো, আঙ্গুল ছোঁয়ালো পিয়ানোতে। সমুদ্রের গর্জনে মাঝে মাঝে ভেসে উঠলো সুর, নরম ধীর ভালোবাসা ভেজে এক মৌলভী। তৃষা সাদা গ্রাউন্ডটি অত্যাধিক সুন্দর হওয়াতে বাতাসে যেন কেমন উঠছে। তৃষার পেছন থেকে প্রেমের কাঁধে তার হাত রাখলো। চুপচাপ দাঁড়িয়ে শুনল সেই সুর। তার চোখে মোমের আলো ঝিলমিল করছে। মাঝে মাঝে বাতাসে তার চুলো উড়ছে, উড়ে এসে প্রেমের মুখে ছুঁয়ে যাচ্ছে। সেই সঙ্গে সুরটা ধীরে ধীরে মিলে যাচ্ছে ঢেউয়ের আওয়াজের সাথে। রাত আরো গভীর হয়ে ওঠে। সুর থেমে গেলে প্রেম ধীরে ধীরে উঠে আসে আর তার হাত বাড়িয়ে দেয়। নাচবে? তৃষা হেসে বলল, সুর তো শেষ। প্রেম মাথা নাড়ালো, না, এখন শুরু। পেছনে বাজতে শুরু করলো নরম জ্যাজ, স্যাক্সফোনের হালকা ঝংকার।
সমুদ্রের সাথে ছন্দে মেশানো এমন গান। তৃষা তার বুকের কাছে এসে দাঁড়ায়। প্রেম তার কোমরে হাত রাখে। মোমবাতির আলোয়, চাঁদের আলোয়, ঢেউয়ের ছন্দে দুজনের ছায়া বালির মতোই যেন ধুলে উঠছে। তৃষার মাথায় ঠেকে আছে প্রেমের কাঁধে। প্রেমের ছোঁয়া তার চুলে, বাতাসে শুধু একটাই সুর, তা হচ্ছে ভালোবাসা। ঢেউ এসে আলতোভাবে ছুঁয়ে যায় তার পা। মোমের আলো কেঁপে ওঠে তাদের বুক। পাশে সমুদ্রের গর্জন, বাতাসে তৃষার চুল উড়ছে। ওপরে প্রেমের। প্রেম মৃদু হেসে বলল, তুমি চুলের কি সমুদ্রের গন্ধ আছে বিরাট হার্ট? তৃষা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে বলে, গন্ধটা আমার নয়, তোমার তীব্র স্পর্শের। আজ তোমার কি কিছু বলতে ইচ্ছে করছে? বলুন। থামছেন কেন? জানো, এই সমুদ্রটাকে যতবার দেখি মনে হয় আমার মতোই, বাইরে শান্ত কিন্তু ভেতরে তোলপাড়। তাহলে আমি কি? তুমি তো সেই ঢেউ যে প্রতিবার ছুঁয়ে যায় আবার ফুরিয়েও যায়। তৃষা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। ফুরিয়ে গেলে আর থাকি কেমন করে? স্মৃতি তো থাকবেই, আর সেটা সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। দূরে আরেকটি ঢেউ পড়ল তীরে। আপনি জানেন, আমি কখনোই কাউকে এত ভয় পাইনি যতটা আপনাকে হারানোর ভয় পাই। আমি তো তোমারই, হারাবো কিভাবে? মানুষ হারায় না সব সময়, তো তাদের হারিয়ে যাইতে দেখি। তাহলে সময়কে আটকে রাখো কি দিয়ে? তোমার একটুখানি ভালোবাসা দিয়ে। তৃষা মাথা এসে নাড়ায়। আপনি সবকিছুর উত্তর ভালোবাসায় দেন, কারণ সেটি একমাত্র উত্তর। সেটা ভুল হলেও সুন্দর লাগে। আচ্ছা, আপনার জীবনে যদি আমি না থাকতাম, তাহলে সমুদ্রটা শুধু এক টুকরো জল হতো, ঢেউহীন, প্রাণহীন, আর জীবনটা হতো প্রাণহীন সমুদ্রের মতো। ওই দেখুন, মোমবাতিটা নিভে যাচ্ছে। প্রেম, নিভে যেতে দাও। আলো থাকলে মুখ দেখা যায়, আর অন্ধকার হৃদয়। তৃষা একটু থেমে বলল, কখনো কি ভাবেন যদি এই মুহূর্তটা শেষ হয়? না, কারণ তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত অনন্তরের মতো। আর যদি অনন্ত শেষ হয়, তাহলে আমি আবার জন্ম নেব শুধু তোমায় ভালোবাসার জন্য। তৃষা আসতে বলল, আপনি জানেন প্রেম, ভালোবাসা কখনো একদিনে হয় না। জানি, তবু আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি, এই সমুদ্রের ঢেউয়ের মতো। না, ঢেউ তো ফিরে আসে, আমি ফিরবো না, তোমার ভেতরেই থাকবো। তৃষা হালকা হেসে বলল, কথাগুলো সিনেমার মতোই শোনাচ্ছে। কোন সিনেমায় সত্যি আছে সত্যি বলুন তো? সিনেমা নয়, কিন্তু একটা কথা কি জানো, ভালোবাসা হচ্ছে সিনেমার চেয়েও সত্যি। তাহলে বলুন, সবচেয়ে প্রিয় জিনিসের নাম কি? এক মুহূর্ত যেখানে তুমি আছো, আমি আছি, আর সমুদ্র আমাদের সাক্ষী। প্রেম একটু থেমে বলল, তৃষা বলুন, একটা সমুদ্র কেমন লাগে তোমার? এই সমুদ্র কেমন লাগে তোমার? বিশাল, আপনার ভালোবাসার মতো, যার শেষ আমি খুঁজে পাই না। আর আজ চাঁদটা দেখছো? হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে জ্যোৎস্নার চেয়েও বেশি আলো লাগছে। আচ্ছা, আপনার আবারও খিদে পেয়েছে? হ্যাঁ, কিন্তু খাবার নাই, তোমার কথার ক্ষুধা। বাতাসটা বেশ ঠান্ডা। আবারও ঠান্ডা লাগছে না? সমস্যা নেই, তোমার গভীর স্পর্শে উষ্ণ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কি? বলুন। তৃষা ঢেউয়ের প্রতিচ্ছবি, প্রতিধ্বনি শোনা যায়। তৃষা হেসে বলে, আমারও প্রিয় শব্দ প্রেম। ভুল বললে। তাহলে কি? আমরা। প্রেম আর তৃষা রাতে বিচে একটা রুমে রাত কাটায়। চোখের সামনে শেষ রাতে তৃষা কি ঘুম যে ধরলো, তখনই হঠাৎ করে তৃষা প্রেমকে বলল, আমার না লাল গোলাপ ছুঁয়ে দেখতে খুব মন চাইছে। আচ্ছা, লাল গোলাপ আপনার কেমন লাগে? প্রেম তৃষাকে বুকে জড়িয়ে বলল, তুমি এখন ঘুমাবে, জলদি ঘুমাও তো শোনা। তৃষা আর কিছু বলল না, প্রেমের বুকে মাথা রাখলো। ফজরের সময় যখন ঘুম ভাঙলো, তখন দেখলো প্রেম উঠেছে। ঘুমে চোখে এত পাত্তা দিল না, ভাবলো আর যাবে কই, নিশ্চয়ই ওয়াশরুমের জন্য গেছে। তবে সকাল 7টা দিকে তৃষা দরজা যেন কড়া নাড়ছে কেউ। কয়েকবার কড়া নাড়ার পর ঘুম ভাঙলো তার। চোখ কচকে পাশে তাকালো, প্রেম নেই। মানে কি, প্রেম কোথায় গেল? মনে পড়ে গেল ফজরের কথা। তার মানে কি, প্রেমকে তাহলে বাইরে গিয়েছে? কিন্তু এত ভোরে কেন? সে উঠে দরজা খুলতে দেখলো হোটেলের ম্যানেজার থেকে একজন লোক এসেছে। সে তৃষাকে বলল, স্যার আপনার জন্য একটা লাল গোলাপের বুকে পাঠিয়েছে। লোকটি তৃষাকে একটা কাগজ দিয়ে বলল, স্যার আপনাকে এটাও দিতে বলল। তৃষা সেখান থেকে একটা ঠিকানা দেখতে পেল, সেই সঙ্গে লেখা, তোমার অপেক্ষায় বিরাট হার্ট। তৃষা মনে মনে খুশি হলো, বলল, আর কত সারপ্রাইজ দিবা? হাইব্রিড করলা।
সে তৈরি হয়ে কাঠবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সময় তখন 7:30। এখন কত মানুষ বিচে, তবে সে ঝাউবনের দিকটা ফাঁকা, মানুষ যেন বলতেই নেই। কিছু শিশু বনের শুরুতে বসেছিল। তিশার দিকে কেমন করে যেন তাকালো। তিশা পাত্তা না দিয়ে বনের দিকে প্রবেশ করলো। প্রেমের চিঠিতে অনুযায়ী একটা বাড়ি খুঁজে পাওয়ার কথা, খুঁজে পাচ্ছে না সে। অনেকটা হেঁটে ভেতরের দিকে যায়। এগিয়ে গিয়ে যেতে হঠাৎ আধার যেন আরো বেশি ঘনিয়ে আসতে শুরু করে। থমকে গেল সে। খুশিতে চোখ জলজল করে উঠল। দৌড়ে গেল সেই বাড়ির সামনে। ভাঙা একটা কাঠের বাড়ি, অনেক পুরানো মনে হচ্ছে। তিশার কেমন জানি গা ভার লাগছে, তবুও সে একটু মৃদু কণ্ঠে প্রেমের কথা ভাবল। তিশার নাম ধরে ডাকতেই পুরো নিস্তব্ধ জঙ্গল কেমন যেন ভেসে উঠল তার সামনে। প্রেম আছেন? রুমে পা রাখতে চোখ ছানা পড়া, রুমটা জীবন্ত আতঙ্কে থরথর। তিশার পাটা যেন আটকিয়ে রাখতে পারছে না। বাতাসের গন্ধ বদলে গেছে। নোনা ধরা সমুদ্রের গন্ধটা যেন ছাপিয়ে উঠল এক অদ্ভুত লোহধুতুর গন্ধে, রক্তের গন্ধ। ছাদ থেকে এক ফোঁটা পানি পড়তেই টুপটুপ শব্দ, কিন্তু সেটাও যেন রক্তের ছন্দে মিলিয়ে যাচ্ছে। মেঝেতে ছ্যাঁতছ্যাঁতে অন্ধকারে লালচে ছোপ আলোর রেখা স্পষ্ট। হয়তো কেউ এখনো দীর্ঘ কষ্টে ছটফট করছে। রক্ত এড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। হঠাৎ পুরাতন একটা গ্রামোফোনে হুইসেল শোনা গেল, চিরচেনা সেই সুর, প্রেম আমার, ও প্রেম আমার। তিশা স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস যেন আটকে গেল গলায়। দেওয়াল জুড়ে সারি সারি ফ্রেম, সব ছবিতেই তৃষা নিজেকে দেখলো। এই ছবিতে সে সমুদ্রের ধারে হাসছে, অন্যটিতে সে চোখে কান্না, আরেকটিতে তার হাতের সেই ক্ষত। সব ছবিতেই লাল দাগে ঘেরা। তিশার চোখের কোণে কাঁপতে লাগলো। একটা ছবির নিচের দিকে দেখলো, নামের পাশে লেখা শেষ সাক্ষাৎ। হঠাৎ সামনের দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দ করে। বাতাসের সঙ্গে সঙ্গে রুমের আলো যেন নিভে গেল। রক্তমাখা দেওয়ালগুলো যেন আরো কাছে এসে ধরেছে তিশার। তিশা পেছনে ফিরে দেখলো দরজার পাশে ঝুলতে থাকা একটা কালো হুডি। হঠাৎ অনুভব করলো কেউ পেছন থেকে এগিয়ে আসছে। তিশা পেছনে ফিরে এক জোড়া হাত তাকে জাপটে ধরে। উফ তিশা, মৃত্যুর কাছাকাছি চলে এসেছ। তিশার ভেতরটা কেমন যেন দুমড়ে উঠল। পেছনে ফিরে দেখলো প্রেমকে। তবে প্রেম তিশার কথা বলার সুযোগ না দিয়ে কেবল জলদি চলে এখান থেকে। তিশা কোনো কিছুর মানে না বুঝে কেবল বুঝতে চাইলো এখান থেকে জলদি যাওয়া অতীব জরুরি। হোটেলের রুমে আসতে তিশার মনে জেগে উঠল হাজারো প্রশ্ন। তবে সেই প্রশ্ন জিজ্ঞেস করার আগে প্রেম তাকে স্থির করে বিছানায় বসিয়ে বলে, তুমি জানতে চাও সকালে আমি কোথায় গিয়েছিলাম, তাই না? আরে আমি তো জগিংয়ে গিয়েছিলাম। তুমি যখন জঙ্গলের ওইদিকে প্রবেশ করছিলে তখন ডাকলাম তো কতবার পেছন থেকে। শেষবার ডাকলাম দেখি তোমার পেছনে গিয়ে। কতক্ষণ তুমি টের না পেয়ে থাকতে পারো, শেষে টের পেলেই না। প্রেম, আপনি দেখেছেন ওই বাড়িতে রক্ত, আমার ছবি টাঙানো। প্রেম, চলুন ফিরে যাই, আমার সত্যি এখানে ভয় লাগছে। প্রথমে রুম নাম্বার 102 আর এখন এখানে। পুলিশকে জানানো উচিত। যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, আমার সঙ্গেই বা কেন? আমি বললাম তো রুম নাম্বার 102-এ কিছুই হয়নি, সব তোমার ভ্রম। তবে আজকের বিষয়টা আমি দেখেছি। দেখা লাগবে না, চলুন আমরা চলে যাই। এসব সামান্য বিষয় নিয়ে চলে যাব কেন? আরো 2 দিন থাকি প্লিজ, তারপর তো ঢাকায় ফিরতেই হবে। তোমার ভার্সিটি আছে আর সামনে আমার ফাইনাল এক্সাম। আর সময় কোথায় আমাদের হাতে বলো? কিন্তু প্রেম প্লিজ শোনা। কিন্তু নয়। তিশা আর কিছু বলল না। শরীর অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিলে হয়। সে এখন সত্যি ভীষণ ক্লান্ত। এবার বাড়ি ফিরতে চায়। তার ভয় দিন দিন বেড়ে চলেছে। এবার সে একটু নিস্তার চায়। কেন তার সঙ্গে এমন হচ্ছে? আর ওই হুডি পরা লোকটাকে সমুদ্রের পাড়ে সেই হুডি পরা একজন মানুষকে কয়েকবার দেখেছে। লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, ওই দুটো মানুষ এক নয় তো? ওই হুডি পরা লোকটি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করছিল। আচ্ছা, এই নামে ডাকার কারণ কি? যুবরাজকে ফেলে ঢাকায় আসার পর তাই জন্য, নাকি কক্সবাজার এসে বিয়ে, নাকি কোন কারণে বুঝতে পারছে না সে। হয়েছে বিয়ের পর কক্সবাজার আসার পর। আচ্ছা, খবরের সেই সিরিয়াল কিলারের বিষয়ে যে শুনেছিল, সেই কিলিয়ারের সঙ্গে কি ওই হুডি পরা লোকের কোনো সম্পর্ক আছে? মাথাটা একবারে গুলিয়ে যাচ্ছে। এদিকে হাতের ব্যথাটাও যেন সারেনি। শেষে প্রেম তিশাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকে। দুপুরে ঘুম থেকে উঠে ঘরে হোটেলের সময় কেটে যায় তিশার। শিমলা আর সে
একসঙ্গে থাকলে অন্য কারো দরকার পড়ে না। অঙ্কুর আর প্রেম বাইক নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। বিকালের দিকে বেলকনিতে বসে হাওয়া গায়ে লাগিয়ে ফোনে মুখ গুজে বসে আছে তিশা। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো, ডেলিভারি ম্যানের ফোন। কিন্তু তিশা তো কোনো পার্সেল অর্ডার করেনি, আর ঘুরে আসার পরও কিন্তু অর্ডার করেনি। তারপর ডেলিভারিকে যখন জিজ্ঞেস করলো কত টাকা, তখন তিনি জানালেন পেমেন্ট ক্লিয়ার। ভারী আশ্চর্য হলো তিশা। শিমলাকে জিজ্ঞেস করতে সে বলল, আমি একটা অর্ডার করেছিলাম, পেমেন্ট পে করা। এটা আবার সেটা নাকি? তিশা গম্ভীর মুখে বলল, আগে আসুক, দেখি কি আছে। পার্সেলটা হাতে নিয়ে খুলতেই চিৎকার করে উঠল। একটা বক্স, ছোট্ট মতো দেখতে, তাতে কালো চুল, গলার কাটা বিশ্রী মতো একটা পুতুল। শরীরে কেটে গেছে যেন। কেঁপে উঠল তিশার শরীর। শিমলা জলদি তিশার সামনে থেকে বক্সটা সরিয়ে নিয়ে তাকে রুমে নিয়ে গেল। পানি খাইয়ে বলল, এবার শরীর ঠিক লাগছে? তিশা আপনা আপনি কান্না করে উঠল। ভীষণ ভয় করছে তার হাত পা অসর হয়ে আসছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকবো না, এক মুহূর্তও না। এখানে আমার মরণ লেখা আছে। তিশা কোনো মতে যেন সামলাতেই পারছে না। শিমলা প্রেমকে কল করলো। খুব একটা সময় লাগলো না প্রেমের রুমে ফিরতে। শেষে সারাটা সন্ধ্যা প্রেমকে বুকে আগলে ধরে রাখলো তিশা। মেয়েটা ছাড়ছিলই না প্রেমকে। কেবল বাড়ি যাওয়ার জন্যই বায়না করছিল। তবে প্রেম কত ধরনের কথা যে বুঝিয়েছে, আর একটু সময় থেকে গেলে কিচ্ছু হবে না। রাত তখন 10টার মতো বাজে। তৃষা এখন অনেকটাই স্বাভাবিক। প্রেম টেলিফোন করে খাবারটা রুমে নিয়ে পাঠিয়েছে। টেলিফোন তুলে কল দিয়ে এমন সময় তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের নাম্বারটা দেখা মাত্রই গলার শব্দ যেন নিচু হয়ে যায়। সুকি মরে একবার বেডের দিকে তাকায়। তিশা বোধহয় ঘুমিয়ে গেছে। ফোনটা জায়গায় রেখে নিজের ফোনটা পকেটে করে নিয়ে বের হয়ে রিসিভ করলো। ওই পাশ থেকে কেউ একজন গম্ভীর স্বরে বলে যাচ্ছে। হঠাৎ প্রেম তাকে নামিয়ে বলল, চুল আর পুতুল দিয়ে তুমি কি করবে? মরার শখ তোমার হয়েছে নাকি? না, ওইসব তোমায় দেওয়া যাবে না। তবে তুমি চাইলে কিন্তু আমি এর থেকেও বেটার কোয়ালিটির কিছু তোমার ঠিকানায় পাঠাতে পারবো। ফোন রাখলাম, সাবধান। জানোই তো দেওয়ালে এবার ছবি লেগে যে রহস্যটার গল্প মৃত্যু নিশ্চিত। বলে ফোনটা কেটে পেছনে ফিরতে দেখলো তিশা তার দিকে তাকিয়ে আছে। প্রেম কিছুটা অবাক হলো, থতমত খেয়ে বলল, শোনো, তুমি ঘুমাওনি? আমি আরো ভাবলাম ঘুমিয়ে গেছো। আরে জানো না, অঙ্কুর ফোন করেছিল, তোমার কথা জিজ্ঞেস করলো, আর ওই যে পার্সেল, ওইটা নিয়ে একটু মজা করছিল। আরও কি? তিশা জবাব না দিয়ে ক্ষুধা পেয়েছে, একটু খাবার খাবো, জলদি। প্রেম মুচকি এসে বলল, তুমি রুমে যাও, আমি বলে আসছি। রাতে তিশাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমালো প্রেম। তবে তিশার যেন ঘুম আসছে না। আসবে কি করে? প্রেমের কথাগুলো যে তার মোটেও স্বাভাবিক লাগেনি। তাছাড়া অন্য সময় হলে প্রেম তিশাকে কোনো কথা ফেলে না, আর সেখানে তার সঙ্গে বড় বড় কিছু ঘটে যাচ্ছে। তবুও প্রেম ধরে পেতে তাকে এখানেই রাখতে চাইছে। রাত বাড়ছে, বৃষ্টি শব্দ থেমে যাচ্ছে। কোথাও একটা জানালায় কিচ্ছিত খোলা, তার ফাঁক দিয়ে ঢুকছে নোনা বাতাসের গন্ধ। তিশা চোখ আলো আধারি বোঝা। সে সামনে প্রেমের হাত এখনো কাঁধে। সে ধীরে ধীরে অজান্তেই চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙে। ঠিক বোঝা যায় না কিসের শব্দ। রুমে ঘন অন্ধকার। সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণয়মান শোনা যাচ্ছে। এসিটাও রাতে বন্ধ করে শুয়েছিল মনে হয়। তিশা হাত বাড়ায়, পাশের জায়গাটায় ছুঁয়ে দেখে ঠান্ডা, একদম ঠান্ডা। কারণ যে প্রেম তো নেই। তার বুকের ভেতরটা ধিম ধিম জমে ওঠে বরফের মতো। সে নিঃশব্দে চুপসে যায়। পর্দার ফাঁক দিয়ে বাইরের দিকে ক্ষীণ আলো পড়ছে। তিশা দরজার কাছে গিয়ে থামে। দরজার নিচে দেখা যাচ্ছে হালকা নড়াচড়া ছায়ার মতো মনে হচ্ছে। একটা খটখটে শব্দ, হ্যান্ডেল নড়, দরজা খোলার। তারপর নিস্তব্ধতা। তার বুক ধরফর করে ওঠে। প্রেম এত রাতে সে কোথায় যাচ্ছে? সে চপলভাবে দরজা অল্প ফাঁক করে বাইরে উকি দেয়। হোটেলের করিডোর নিঃশব্দ, নিশুত। হলুদ আলো জ্বলছে। বাতাসে পুরাতন ডিজাইনভেট আর্দ্র কাঠের গন্ধ বেরিয়ে আসছে। কক্সবাজারে আসার পর থেকে প্রেমের পরিবর্তন। সম্ভবত ইদানিং হুটহাট সে হাওয়া হচ্ছে। এমনটা জানিয়েও যায় না সে কোথায় যায়। আজকে সব প্রশ্নের জবাব চাই। এখানে কিন্তু কিছু আছে, তো একটা কিছু হচ্ছে। তবে কি হচ্ছে জানতে চাই এবার। আর রহস্য মেনে নিতে পারছে না তিশা পায়ে জুতা নেই। সে খালি পায়ে কার্পেটের ওপর নিঃশব্দে হেঁটে চলেছে। তবু মনে হচ্ছে পদক্ষেপগুলো খুব জোরে ধ্বনি তুলছে তার বুকের ভেতর। করিডোরের মোড়ে সে চমকে থমকে যায়। সে ওই তো সামনে প্রেম এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পরনে একটা কালো হুডি, অন্য হাতে ফোন। সে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে না।
ফোনের অপেক্ষায় বুঝি। তিশা 1 পা 2 পা 3 পা চুপচাপ পেছনে এগোয়, কিন্তু হঠাৎ বাম কাঁধে বাঁক নিতেই প্রেমটা যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। তিশা থেমে দাঁড়ায়, চারপাশে কেবল বাতির ঝিম ধরা আলো, কোনো শব্দ নেই। ঠিক তখনই টিক করে ওঠে একটি শব্দ, একই সঙ্গে সব আলো নিভে গেল। অন্ধকারে তিশার নিঃশ্বাসটা যেন আটকে যায়। সে পেছনে ফিরে যেতে চায়, কিন্তু কিছু দেখতে পায় না। এমন অন্ধকার যে নিচের হাতটাও দেখতে পাচ্ছিল না এমন। তার হৃদয়ের স্পন্দন যেন ঠকঠক করে বাড়তে শুরু করলো। সে ধীরে ধীরে পেছাতে শুরু করে। হঠাৎ কেউ একজন জোরে পেছন থেকে তার মুখ চেপে ধরে। ঠান্ডা ভেজা শক্ত সে হাতের স্পর্শ। তিশা চেঁচাতেও পারে না। চোখের সামনেটা ঘন অন্ধকারে নড়ে ওঠে, যেন অন্ধকারে একটা অংশ তার গায়ে লেপ্টে আছে। তার নিঃশ্বাস ছটফট করে বেরিয়ে আসে নাক দিয়ে। হঠাৎ সে শীতল হাতের মালিক তার কাঁধের সাথে থুতনি ঠেকায়। ফ্যাস ফ্যাস শব্দে হেসে বলে, হ্যালো সুইট হার্ট।